নমস্কার, দেখছেন এবি নিউজ। সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। প্রথমেই হেডলাইন্স। এখন থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে শহরের সমস্ত দোকানপাট, জানালো জেলা ব্যবসায়ী সমিতি। দীর্ঘদিন বন্ধ থাকার পর জলপাইগুড়ি শহরের দুটি সরকারি হাসপাতালে শুরু হলো সমস্ত রকম অস্ত্রোপচারের কাজ। চরম কষ্টে দিন কাটছে 80 ছুঁই প্রবীণ তবলা শিল্পী রমেন ঘোষের। শিল্পীর পাশে দাঁড়ালো জেলা আর্টিস্ট ফোরাম। স্ট্রংগেস্ট ওমেনের শিরোপা জলপাইগুড়ি কলেজ ছাত্রী শুভার্থী মাহাতোর, খুশি ক্রীড়া মহল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসছি বিস্তারিত সংবাদে। এখন থেকে জলপাইগুড়িতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, জানালো জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতি। দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করতে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জলপাইগুড়ি শহর ও শহরতলিতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত দোকান। ব্যবসায়ীরা জানান, শিলিগুড়িতে করোনার প্রকোপ অনেকটাই বেড়েছে। সেই জায়গায় যাতে জলপাইগুড়িতে সেই প্রকোপ না বাড়ে, তাই অনেক স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই করোনা পরিস্থিতিতে কিভাবে দোকান খোলা রাখবো, কিভাবে বন্ধ রাখবো, যেহেতু কালকে প্রাকৃতিক দুর্যোগ ছিল, 10টি সংগঠন উপস্থিত ছিল, তার মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সন্ধ্যা 7টা অবধি আমাদের দোকানপাট খোলা রাখবো। 7টা পরে সমস্ত ব্যবসা বন্ধ করে দেব। করোনা পরিস্থিতির কারণে জরুরি অপারেশন ছাড়া অন্যান্য সমস্ত অপারেশন বন্ধ রাখা হয়েছিল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি ও সদর হাসপাতালে। শনিবার থেকে এই দুই হাসপাতালে সমস্ত অপারেশন শুরু করা হলো বলে জানালেন হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর। করোনা পরিস্থিতির কারণে জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে শুধুমাত্র এমার্জেন্সি ওটি চালু থাকলেও গলব্লাডার স্টোন, জরায়ু, টিউমার ইত্যাদি অপারেশন বন্ধ রাখা হয়েছিল ভিড় ঠেকানোর জন্য। শনিবার থেকে জরুরি অপারেশনের পাশাপাশি চোখের অপারেশন সহ বিভিন্ন অপারেশনগুলি পুনরায় শুরু হলো বলে জানান জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর। না, যেগুলো আমাদের ইমার্জেন্সি সমস্ত ওটি খোলা ছিল, যেমন ধরুন একজন ইমার্জেন্সিতে অ্যাক্সিডেন্ট হলো বা ইমার্জেন্সির জন্য তার হয়তো পেট খুলতে হবে, ল্যাপারোটমি করতে হবে, সেগুলো হচ্ছিল, বা ইমার্জেন্সি অ্যাপেন্ডিসাইটিস, যে কোনো ইমার্জেন্সি ওটি আমাদের চলছিল। যেগুলো কোল্ড ওটি, যেমন ধরুন গল ব্লাডারে পাথর পড়েছে, গল ব্লাডারে স্টোন বা কোনো টিউমার অপারেশন হবে, সেইগুলো এতদিন আমরা রেস্ট্রিকশানে রেখেছিলাম, সেটা এখন খুলে গেল। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শনিবার জলপাইগুড়িতে অভিনব প্রতিবাদ জানালো এসএফআই এবং ডিওয়াইএফআই। শনিবার জলপাইগুড়ি ডিওয়াইএফআই এবং এসএফআই যৌথ উদ্যোগে পেট্রোল ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আর্যাবর্ত কমপ্লেক্সের সামনে থেকে জমায়েত হয়ে বাইক হাঁটিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। এদিন বাইক হাঁটিয়ে নিয়ে যাবার পর ডিভিসি রোড এলাকায় ফ্লেক্স হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদীপ দে, দীপশুভ্র সান্যাল সহ অন্যরা। লকডাউন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে মানুষের জীবন যন্ত্রণা সবচেয়ে বেশি, সেই সময় দাঁড়িয়ে সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্ত হচ্ছে পুরোপুরি মানুষের পক্ষে না, মানুষের বিপক্ষে যাচ্ছে। আমরা চাই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যে ট্যাক্স এই পেট্রোল ডিজেলের উপর লাগিয়েছে, সেই ট্যাক্স কমিয়ে মানুষকে এই সময় দাঁড়িয়ে কিছু হচ্ছে রিলিফ দিই।
যোগাযোগে আমরা নামক কর্মসূচির মধ্য দিয়ে শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের 8টি অঞ্চলের সভানেত্রী এবং সহ সভানেত্রীর নাম ঘোষণা করা হলো সদর ব্লক 1 মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শনিবার জলপাইগুড়ি সদর ব্লক 1 মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানিকগঞ্জে যোগাযোগে আমরা কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সেন, সদর ব্লক 1-এর কনভেনার অসীম সরকার, ব্লক সভানেত্রী সন্ধ্যা রায়, প্রধান বিমল দাস সহ অন্যরা। এদিন সদর ব্লক 1-এর 8টি অঞ্চলের অঞ্চল সভানেত্রী এবং সহ সভানেত্রীর নাম ঘোষণা করা হয়। খারিজা বেরুবাড়ি 1-এর সভানেত্রী হন রাধারানী রায়, সহ সভানেত্রী হন গৌরী রায় বসুনিয়া। খারিজা 2-এর সভানেত্রী সন্ধ্যা রায়, সহ সভানেত্রী নীলিমা রায়। দক্ষিণ বেরুবাড়ির সভানেত্রী সঞ্চারী ভগত, সহ সভানেত্রী বকুল রায়। নগর বেরুবাড়ির সভানেত্রী বীণা বিশ্বাস, সহ সভানেত্রী কল্পনা রায়। বোয়ালমারি নন্দনপুরের সভানেত্রী মঞ্জুয়ারা বেগম এবং সহ সভানেত্রী মুনমুন ঝা। মণ্ডলঘাটের সভানেত্রী বর্জিনা বেগম, সহ সভানেত্রী মৌসুমী দে সরকার এবং গড়ালবাড়ির সভানেত্রী স্বপ্না রায় বর্মন এবং সহ সভানেত্রী হয়েছেন মমতা রায়। আমাদের এই জনসংযোগ শুরু হয়েছে 20 তারিখ থেকে 26 তারিখ অবধি। আমরা সবার সাথে সব জেলায় আমরা গেছি, আমাদের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করছি তারা কেমন আছে না আছে। কেন এই লকডাউনে তো আমাদের বাইরে যেতে পারিনি, কেন গাড়ি ঘোড়া সব দিক দিয়ে আমরা লকডাউন ছিল, যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তা আমাদেরও দিদিরও নির্দেশ যে সবার সাথে যাতে যোগাযোগ করি। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে করোনা সংক্রমণের ঘটনা বাড়ছে দেশে। এছাড়াও কেন্দ্রের ভুল নীতির কারণে ডিজেল পেট্রোলের দামও লাগাম ছাড়াভাবে বেড়ে চলেছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। কেন্দ্রের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবেন বলে জানান তিনি। আমরা প্রথম দিন থেকে একটা কথা বলছি, কোভিড হ্যাকে আসেনি। কোভিড যারা দায়িত্বপূর্ণ পদে ছিলেন তাদের ভ্রান্ত নীতির জন্য আজকে কোভিডের এই সংক্রমণ বেড়েছে এবং ভারতবর্ষ আজকে সংক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে এই ক্ষতিগ্রস্ত নিজের ভুলটা, ভ্রান্ত নীতির ভুলটা স্বীকার করে নিয়ে যে কিছু মানুষের হয়তো ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটাকে স্বীকার করে নিয়ে মানুষের কাছে সেটাকে শুধরাবার একটা প্রচেষ্টা, সেটা একটা এক্সপেক্টেড ছিল। একটা সরকার ভুল করতে পারে, একটা ভ্রান্ত নীতি হতে পারে, কিন্তু শুধরাবা তো দূরে কথা। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যা করেছি তাই ঠিক করেছি। মানুষকে একটা ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, জনকল্যাণ কর্মসূচিকে বাতিল করে দিয়ে মানুষের মধ্যে আর্থিক পরিস্থিতিতে আরও কত দুর্বিষহ অবস্থা দাঁড়ায় তার প্রচেষ্টা একটা চালিয়ে যাচ্ছে। পেট্রোলের দাম বাড়িয়ে চলেছেন এই সরকার 19 দিনের মধ্যে প্রতিদিন, কোথাও 30 পয়সা, কোথাও 40। আমি আপনাকে পরিসংখ্যান বলবো, মানুষকে কেবলমাত্র ক্রুড অয়েল প্রাইস কমছে বা বাড়ছে তার উপরে ডিলিং করে যে পয়সা নেওয়া হচ্ছে সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে এক্সাইজ বাড়িয়ে বাড়িয়ে মানুষের পকেট থেকে টাকা আত্মসাৎ করা, যে সরকার ফেলিওর ইন প্রোভাইডিং পিপল প্রপার জাস্টিফাইড প্রাইস রাইস অর হোয়াট এভার। তৃণমূল পরিচালিত পুরসভার বিদায়ী বোর্ডের চেয়ারম্যান মোহন বসুর মেয়াদের শেষ দিন জেলা বিজেপির দলীয় কার্যালয় ভবনের প্ল্যান পাস নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা। বিষয়টি শীর্ষ নেতৃত্বের নজরে আনা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে আনন্দচন্দ্র কমার্স কলেজের ঠিক উল্টো দিকেই রয়েছে বিজেপির জেলা কার্যালয়। এতদিন সেখানে অস্থায়ী ঘরে দলের সমস্ত কাজ করা হতো। সেই জমিতে বিজেপির জেলা কার্যালয় নির্মাণের জন্য টাকা বরাদ্দ করে দলের শীর্ষ নেতৃত্ব। অত্যাধুনিকভাবে গড়ে তোলা হবে দলের বহুতল কার্যালয়টি। সেই ভবন নির্মাণের প্ল্যান পাসের জন্য আবেদন করা হয়েছিল পুরসভার কাছে, কিন্তু বিভিন্ন কারণে ওই প্ল্যান পাস আটকে ছিল। অবশেষে পুরসভার মেয়াদ শেষের দিন ভবনের প্ল্যান পাস করা হয়। দেরি করে ভবনের প্ল্যান পাস নিয়ে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, তিনি শুনেছেন ওই জমিটি মূলত ওয়াকফ বোর্ডের জমি।
সেই জমি বিভিন্ন হাত বদল হয়ে অবশেষে বিজেপির হাতে এসেছে। কেন ওই জমিতে বিজেপির দলীয় অফিসের প্ল্যান পাশে এত সময় লাগলো, বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরে আনা হয়েছে বলে জানান তিনি। জলপাইগুড়িতে বহুদিন ধরে একটা বিজেপি অফিস প্ল্যান পড়েছিল, পাস করা হয়নি। ওই জমিটা আমার যতদূর খেয়াল আছে, কেন আমি শুনেছি ডিএলআর কাছে শোনা যে জমিটা বিভিন্ন চক্রে ওটা বিক্রি হয়েছে, কিন্তু আসলে ওই জমিটা হচ্ছে বেসিক্যালি ওয়াকআপ প্রপার্টি বিক্রি হতে পারে না। কিন্তু আলটিমেটলি কীভাবে কী হয়েছে আমার জানা নেই, আমি অত মিউনিসিপ্যালিটি নিয়ে ঘাঁটি না। কিন্তু হঠাৎ করে 16 তারিখে ওটা পাস হয়েছে, সেটা আমার কাছে খবর এসে আমি কলকাতাকে জানিয়েছি এবং ওটা রিভিউ হবে। ওটা কেমন অনেক জিনিসই রিভিউ করার জন্য লিখেছে। এদিকে তৃণমূলের জেলা সভাপতির বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। জমিটিকে ওয়াকফ বোর্ডের জমি বলে কৃষ্ণকুমার কল্যাণী মন্তব্য করার বিষয়ে তিনি বলেন, আর ওয়াকফ বোর্ডের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি সব বেঁচে গেছে কংগ্রেস, তারপর কমিউনিস্ট, তারপর তৃণমূল। আমরা সমস্ত সরকারি নিয়ম মেনে সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের প্ল্যান পাস করছি বিল্ডিংয়ের পার্টির বিষয়ে। আজকে বলছে না বিল্ডিং অনুমতি দেবে না। আরে ভাই, দিন তো আমারও আসবে নাকি? কোন আইনে আমার প্ল্যান আজকে আমরাও দেখব, কোর্টের দ্বারস্থ হবো এবং আমাদের যে প্ল্যান যেভাবে আমাদের দেওয়া হয়েছে, যেভাবে অনুমোদন হয়েছে, আমরা বিল্ডিং স্টার্ট করব। হিম্মত থাকে তৃণমূল আমাদের বিল্ডিং কাজ বন্ধ করার জন্য আসুন। একটু সময় নিয়ে সব রকম প্রস্তুতি নেওয়ার পরই বেঙ্গল সাফারি বা অন্য পর্যটন কেন্দ্রগুলো খোলার ব্যাপারে ভাবা হবে বলে জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। শনিবার বৈকুণ্ঠপুর জঙ্গলে বেলাকোবা রেঞ্জের অধীন মান্তাদারি বিট অফিসে বন সুরক্ষা কমিটির সদস্যদের হাতে ত্রাণ বন্টন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। সেখানে এক বিশেষ ক্ষমতা সম্পন্নের হাতে হুইল চেয়ার তুলে দেন তিনি। তারপর বন সুরক্ষা কমিটির সদস্যদের হাতে চাল, ডিম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। বেশ কিছু পরিবারের হাতে ঘর তৈরি করারও টিন তুলে দেওয়া হয়। বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায় এবং বৈকুণ্ঠপুর বন বিভাগের বনাধিকারিকরা। অনুষ্ঠানে রাজীব ব্যানার্জি জানান, সবকিছু স্বাভাবিক হলেও বেঙ্গল সাফারি বা অন্য সব সাফারি কিছুটা সময় নিয়ে খোলা হবে, কারণ তারা চান না তড়িঘড়ি খুলে দেওয়ার পর করোনা সংক্রমণ আরও বেড়ে যাক। সোমবার তাদের এই বিষয়ে একটি বৈঠক রয়েছে, সেখানেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সাইমultaneously বেঙ্গল সাফারি সহ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের আমাদের অনেকগুলো জু এবং মিনি জু রয়েছে। সুতরাং অলরেডি সেন্ট্রাল জু অথরিটি হয়তো বলেছে, কিন্তু আমরা আরেকটু প্রস্তুতি নিয়ে, কারণ আমরা চাই না এমন কোনো কাজ করতে যেখান থেকে আবার মানুষ সংক্রমিত হয় বা সংক্রমণ ছড়ায়। সুতরাং সেইটাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কি করা যায় সেটা নিয়ে আগামী সোমবার আমাদের অফিসে একটা মিটিং আছে এবং আমরা চেষ্টা করছি স্বাভাবিক জীবনে যখন সবাই মানুষ ধীরে ধীরে ফিরতে চাইছেন, আমরাও চেষ্টা করছি সংক্রমণটাকে আটকে দিয়ে যদি স্বাভাবিক ছন্দে ফেরানো যায়, সেই জন্য বেঙ্গল সাফারিটাও যত দ্রুততার সঙ্গে খুলে দেওয়া যায় আমরা চেষ্টা করব। অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 350 পরিবার। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। শুক্রবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্যা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে শনিবার বিকেলে ওই এলাকায় একটি জনসভা করে বিজেপি নেতারা। সেই জনসভার মঞ্চে তৃণমূল সমর্থক 350 পরিবার বিজেপিতে যোগ দেয় বলে দাবি। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়, কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস। জনসভায় তৃণমূলের দুর্নীতি নিয়ে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জেলা সভাপতি। ধান্দাবাজি করে খাচ্ছে খাক, লুটের টাকা খাচ্ছে খাক, গরিব মানুষের টাকা লুট করে খাচ্ছে খাক। আর 6 মাস 8 মাস কষ্ট করেন, সব হিসাব পাই টু পাই বুঝে দেবো, সব হিসাব নিশ্চিত রাখতে পারেন। যে গরিব মানুষের জব কার্ড সিজ করে টাকা লুট করলো, বিধবা ভাতার টাকা লুট করলো, রাস্তার টাকা, বালু পাথরের টাকার থেকে সব হিসাব এই জীবনেই দিতে হবে। বর্ষা শুরু হতে জলবন্দী অবস্থায় দিন কাটছে জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার নিচমাঠ এলাকার বাসিন্দাদের। তাদের এমন দুর্ভোগের ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।
আজও জলবন্দী জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজবাড়ি পাড়ার নিচমাঠ এলাকা। অনবরত বৃষ্টির জন্য ওই এলাকার বাসিন্দাদের ঘর থেকে উঠোন রাস্তা সবটাই জলের নিচে, যার ফলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। খাওয়া থেকে নাওয়া সবটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের। এলাকার মানুষ তাদের পেট চালাতে কাজের জন্য থার্মোকলের ভেলা বানিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন। পানীয় জলের কল আজও জলের তলায়। যদিও জলপাইগুড়ি পুরসভার তরফে সেই সব এলাকায় পানীয় জল এবং কিছু শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তা জল তো কালকে থেকে দীর্ঘ বৃষ্টির জন্য, প্রবল বৃষ্টির জন্য জল পুরো বেড়ে যাচ্ছে। আজকে তো প্রচণ্ড জল বাড়ছে। প্রত্যেকে এখন বাড়িঘর ছাড়ার জন্য ব্যবস্থা করতেছে, কারো জিনিসপত্র সব তোলাতুলি করে বাঁধের আসতে নিচ্ছে। হ্যাঁ, তা আমাদের এখন তো কাউন্সিলরও চেঞ্জিং হয়ে গেছে। আমাদের যে 1 নম্বর ওয়ার্ডের সম্রাট রায়চৌধুরী, সেও নেই এখন। আমরা কার কাছে যাব এবং কার কাছে আবেদন রাখবো যে এই বন্যার জন্য আমাদের কোনো সহযোগিতা করার মতো এখনও কেউ নেই। হ্যাঁ, তা আমাদের এই বাঁধটা তো অর্ধেক করে রেখেছে, এই জন্য জলের ধাক্কায় বাঁধটাও ভেঙে গেছে। এখন আমাদের আতঙ্কিত সবাই আছি। জলমগ্নতে আমরা চুবান খেয়ে পড়ে আছি, এখানে কেউ আমাদের দিকে নজর দিচ্ছে না। আমরা এইভাবে খাই না, খাবার কি খাবো? উনানে জল, খড়ি নাই, চাল ডাল যেটুকু সাহায্যতে পাচ্ছিলাম সেটুকু তৈরি করে খাওয়ার মতন সেও ব্যবস্থাটুকু নাই আমাদের। ঘরবাড়ির কি অবস্থা? ঘরবাড়ির অবস্থা কি? ঘরে তো প্রচণ্ড জল, 1 কোমর জল। অপরদিকে বর্ষা শুরু হতে টোপামারি সংলগ্ন গ্যাসের গোডাউনের রাস্তা জলে ডুবে রয়েছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জন্য ওই রাস্তাটি জলবন্দী অবস্থায়। ওই এলাকার মানুষ জলবন্দী পরিস্থিতিতে থাকা সত্ত্বেও এসজেডি এর উদ্যোগে রাস্তাটি নতুনভাবে করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তাই জলবন্দী অবস্থাতেও এলাকাবাসীরা রাস্তা কবে সংস্কার হবে সেই আশাতেই দিন গুনছেন। যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বাড়িতে জল ঢুকে যাচ্ছে। স্কুল কলেজের ছাত্র, এখন তো লকডাউন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বের হতে পারছে না। প্লাস পুরুষ যারা অফিসে যায়, যারা মহিলা যারা অফিসে যায়, তারাও যেতে পারছে না। কারোর হাঁটুর উপরে পা তুলে, কাপড় তুলে, প্যান্ট পরে বের হতে হচ্ছে। এই নানা রকম অসুবিধা হচ্ছে। খুশির খবর যে রাস্তাটা এসডির তরফ থেকে নির্মাণ করার কথা, কিন্তু লকডাউনের কারণে সেটা আটকে গেছে। করোনার জেরে এবছর আমের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছিলেন গৃহস্থেরা। অবশেষে বাজারে মিলতে শুরু করেছে সুস্বাদু হিমসাগর আম। শনিবার জলপাইগুড়ি শহরের বাজারে 30 টাকা কেজি দরে হিমসাগর আম কিনলেন নাগরিকরা। বর্তমানে আমের মরশুম চলছে। এই সময় আমের স্বাদ নিতে প্রায় সকলেই অপেক্ষা করে থাকেন, কিন্তু বাজারে কিছুদিন থেকে আমের দাম বেশি থাকায় অনেকেই আমের দোকানমুখী হননি। আমের মতো এত সুস্বাদু ফল আর নেই। আমের যেমন গন্ধ তেমনই সুস্বাদুও বটে, তাই তো বলা হয় ফলের রাজা আম। আর আমের বাজার কাঁপাতে শনিবার জলপাইগুড়ির বাজারে এলো হিমসাগর আম। এদিন শহরের দিনবাজার এলাকায় ঠেলা করে ভালো হিমসাগর আম বিক্রি হলো মাত্র 30 টাকা কেজি প্রতি। অন্যদিকে ল্যাংড়া আম বিক্রি হলো 40 টাকা কেজি প্রতি। এবছর 30 টাকায় ভালো হিমসাগর আম পেয়ে খুশি ক্রেতারা। এদিন মুহূর্তের মধ্যেই দোকানে আম বিক্রি হয়ে যায়। পথ চলতি সাধারণ মানুষ এত কম দামে আম পেয়ে কেউ 2 কেজি, কেউ বা 5 কেজি করে আম কিনলেন। আমের দাম এই মুহূর্তে কম মনে হলো, মাঝখানে খুব বেশি ছিল। আজকে কি আম নিলেন? আমি হিমসাগর নিলাম। কত করে নিল? 35 করে। বিক্রেতারা বললেন এদিন আমের দাম কম ছিল, তারাও বিক্রি করে মজা পেলেন। প্রচুর মানুষ আম কিনলেন। 30 টাকা কিলো দিলাম হিমসাগর আম। কোথাকার আম এটা? মালদার আম। কিরকম বিক্রি হচ্ছে? বাম্পার বিক্রি হচ্ছে, সেই মিষ্টি, পুরা মিষ্টি আম, ভালো বিক্রি হচ্ছে হিমসাগর। আজকে কি দামটা কম একটু কি মনে হচ্ছে? আজকে দামটা কমই আছে, 30 টাকা কিলো, মাত্র 30 টাকা কিলো। 30 টাকা। জলপাইগুড়ি শহরের এক সময়ের ভালো তবলা শিল্পীর দুঃসময়ের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি জেলা আর্টিস্ট ফোরাম। এ যেন এক হারিয়ে যাওয়া শিল্পীর বাস্তব উপাখ্যান। নাম রমেন ঘোষ, বয়স 79 বছর। একসময় ভালো তবলা শিল্পী হিসেবে পরিচিত ছিলেন জলপাইগুড়ি শহরে। একসময় তবলা শেখাতেন ছাত্রছাত্রীদেরও, কিন্তু সে সবই এখন অতীত। বর্তমানে প্রবীণ শিল্পী বার্ধক্যজনিত ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন। জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের নিবেদিতা সরণির একটি ছোট্ট গলির মধ্যে অতি সাধারণ ঘরে বসবাস। বিয়ে করেননি, তাই নিজের পরিবার বলতে কিছু নেই। 5 ভাইয়ের মধ্যে তিনি কনিষ্ঠ। দাদারা গত হয়েছেন আগেই। এখন নিজের বলতে ভাইপো ও তার স্ত্রী, যেটুকু সম্ভব তারাই দেখাশোনা করেন তাকে। শনিবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর্টিস্ট ফোরামের সদস্যরা ওই শিল্পীর বাড়ি যান। এদিন সদস্যরা শিল্পীর হাতে 3 মাসের খাদ্য সামগ্রী তুলে দেন।
আগামী দিনে শিল্পীর সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা। রমেন কাকুর খবর আমরা জানতে পেরেছি, জানতে পারার সঙ্গে সঙ্গেই আমরা এখানে এসে পৌঁছেছি তার এই দৈন্য দশার খবর। আমরা এরকম এইসব শিল্পীর জন্যই আমাদের এই ফোরামটা অ্যাকচুয়ালি। আজকে আমরা রমেন কাকুর জন্য একটা খাবার কিছু দিয়ে গেলাম। এই জিনিসগুলো আমরা 3 মাসের দায়িত্ব ওনার আপাতত আমরা নিলাম, 3 মাসের জন্য নিলাম। প্রয়োজন হলে আমরা আরও সবসময় আছি। ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট মেটানোর উদ্দেশ্যে রাজগঞ্জ থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার। রাজগঞ্জ থানায় আয়োজিত এই রক্তদান শিবিরে পুলিশের আধিকারিক, কর্মী ও সিভিক ভলান্টিয়াররা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে মোট 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সিআই দীপজ্জ্বল ভৌমিক বলেন, করোনার প্রকোপ শুরু হওয়ায় বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এই রক্তদানের উদ্যোগ নেওয়া হয়। জেলার প্রায় প্রতিটি থানা ও ফাঁড়িতে রক্তদান শিবির করা হচ্ছে। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। এই কোভিড-19 যে অতিমারি চলছে তাতে চারিদিকে রক্ত সংকট দেখা দিয়েছে। তো তার সেই রক্ত সংকটের মোকাবিলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় এবং আমাদের জেলা পুলিশ সুপার মহাশয়ের নির্দেশে জেলার সব থানার মতোই রাজগঞ্জ থানাতেও আজকে এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে আয়োজন করা হয়েছিল। রাজগঞ্জ ব্লক মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজগঞ্জে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 200 স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হলো শুক্রবার। পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটি এবং রাজগঞ্জ ব্লক মহিলা কংগ্রেস কমিটি যৌথভাবে রাজগঞ্জ ধর্মশালায় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রদেশ মহিলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপারসন সারিকা সিং বলেন, মহিলাদের সুরক্ষিত ও সচেতন করতে দেশব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। আপাতত 25 লক্ষ স্যানিটারি ন্যাপকিন বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে, প্রয়োজনে আরও বাড়তে পারে। গ্রামে গ্রামে সভা করে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের রাজগঞ্জ ব্লকের সভানেত্রী শৈব্যবালা রায়, সম্পাদিকা মমতা নাগ, সংগঠনের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সম্পাদিকা রীতা ঝা প্রমুখ। पूरे भारतवर्ष में किया जा रहा है उनके निर्देश से, उनके सहयोग से और हमारी वेस्ट बंगाल प्रदेश महिला कांग्रेस के निर्देश से, हमारी वेस्ट बंगाल प्रदेश महिला कांग्रेस के जो प्रेसिडेंट है राष्ट्रीय दत्ता, उनके भी निर्देश से ये प्रोग्राम किया जा रहा है। ये पूरे भारतवर्ष में किया जा रहा है महिलाओं को सुरक्षित रखने के लिए, स्वस्थ रखने के लिए और इसके लिए जागरूक करने के लिए। রথযাত্রা উৎসবের একটি পর্ব হল হেরা পঞ্চমী, যা দেবী লক্ষ্মীর উৎসব নামে বিশেষ পরিচিত। শনিবার হেরা পঞ্চমী উৎসব পালিত হল জলপাইগুড়ি শহরের শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিটি হেরা পঞ্চমী নামে পরিচিত। এটি দেবী লক্ষ্মীর উৎসব হিসেবেও পরিচিত। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি জলপাইগুড়ি শহরের গৌড়ীয় মঠে এই উৎসব অনুষ্ঠিত হল শনিবার। জগন্নাথ মন্দিরের হেরা পঞ্চমী উৎসবের উল্লেখ স্কন্দ পুরাণে পাওয়া যায়। রাজা কপিলচন্দ্র দেবের রাজত্বকালে এই উৎসব শুরু হয়েছিল বলে জানা যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রথযাত্রা উপলক্ষে সুভদ্রা বলরামকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। তার স্ত্রী মহালক্ষ্মী মন্দিরেই থেকে যান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহালক্ষ্মী গুন্ডিচা মন্দিরে গিয়ে মন্দিরে ফেরার জন্য জগন্নাথ দেবকে ভয় দেখান। গুন্ডিচা মন্দিরের সেবকরা মন্দিরের দরজা বন্ধ করে দিলে সেবকদের সাথে বাদানুবাদের পর হেরা গৌরী পথ নামে একটি আলাদা পথে মূল মন্দিরে ফিরে আসেন মহালক্ষ্মী। এদিন হেরা পঞ্চমী উপলক্ষে নিয়ম মেনে পূজার্চনা অনুষ্ঠিত হয় গৌড়ীয় মঠে। এই উপলক্ষে ভোগেরও আয়োজন করা হয়। এটা হচ্ছে রথযাত্রার হেরা পঞ্চমী অর্থাৎ লক্ষ্মীর বিজয় উৎসব। এই দিনে লক্ষ্মী দেবী সমস্ত সহপাঠীগণ জগন্নাথের সেবকগণের সঙ্গে নানাবিধ প্রলাপ বাক্য দ্বারা তাদেরকে দণ্ড দান করেছিলেন। আজকে হেরা পঞ্চমী লক্ষ্মী দেবীর বিজয় উৎসব। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যিক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র
বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। দেখছেন এবি নিউজ। দীর্ঘদিনের দাবি পূরণ হলো রাজগঞ্জবাসীর। প্রায় 2 কোটি টাকা খরচ করে তৈরি হলো নতুন রাস্তা। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন শুক্রবার ফিতা কেটে রাজগঞ্জ থেকে পানিকৌড়ি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন। প্রায় 1,93,00,000 টাকা ব্যয় এই রাস্তা তৈরি করা হয়েছে। এ ব্যাপারে এসজেডি এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন বলেন, রাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির। এদিন সেই রাস্তার উদ্বোধন করা হলো। এই রাস্তার ফলে এলাকার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। রাজগঞ্জ থেকে এই পানিকৌড়ি যাওয়া পর্যন্ত রাস্তাটা মানুষের উপকার হবে। এর আগে রাস্তার অবস্থা খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আমরা সবসময় রাস্তার উপর জোর দিই কেন, যে রাস্তাপথ ভালো হলে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হয়, পড়াশোনার উন্নতি ঘটে। সেই জন্য আমরা যত দ্রুততার সঙ্গে পারি এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এদিনের এই রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান ডান্টু পাল, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ অন্যরা। করোনা পরিস্থিতির মোকাবিলার উদ্দেশ্যে বিভিন্ন মহলের করোনা যোদ্ধা এবং টোটো ও রিক্সা চালকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করছে জলপাইগুড়ি লায়ন্স ক্লাব। করোনার সংক্রমণ যেভাবে দিন দিন দেশে বাড়ছে, সেক্ষেত্রে সুরক্ষা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আর সেই উদ্দেশ্যে এবার বিশেষ উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের সদস্যরা। শনিবার শহরের থানা মোড়ে পথ চলতি টোটো ও রিক্সা চালকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। অপরদিকে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যদের মধ্যেও এদিন মাস্ক ও স্যানিটাইজার বিলি করেছেন লায়ন্স ক্লাবের সদস্যরা। লায়ন্স ক্লাবের এক সদস্য শিবম আগরওয়াল বলেন, করোনার যোদ্ধারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন, সেক্ষেত্রে তাদের সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। তাই প্রেস ক্লাব, থানা, কোভিড হাসপাতাল সর্বত্র তারা এই মাস্ক ও স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নিয়েছেন। যারা কোভিডের সময়ে সার্ভিস দিয়ে এসছে, কোভিড ওয়ারিয়ার্সদেরকে আমরা স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করছি ওদের সেফটির জন্য। কোথায় কোথায় দিলেন আজকে আমরা থানায় দিলাম, প্রেস ক্লাবে দিলাম, এমনি করে আমরা টোটোওয়ালাদের, সবজিওয়ালাদের, যারা যারা মানে নিডি খুব, তাদেরকেও দিব। তার সাথে সাথে কোভিড ওয়ারিয়ার্সদেরকেও আমরা দিব। সম্প্রতি স্ট্রংগেস্ট ওমেনের শিরোপা অর্জন করলেন জলপাইগুড়ি কলেজ ছাত্রী শুভার্থী মাহাতো। অ্যাথলেটিক ও পাওয়ার লিফটিং ইভেন্টে সাফল্য অর্জন করলেন জলপাইগুড়ি এসি কলেজের 2য় বর্ষের ছাত্রী শুভার্থী মাহাতো। গত 7 বছর ধরে জেলা থেকে রাজ্যের সব পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রচুর পুরস্কার লাভ করেছেন এই নবীন অ্যাথলেটিক। সম্প্রতি হাওড়াতে অনুষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষ পাওয়ার লিফটিং স্টেজ গেম, সেখানে 2য় স্থান অর্জন করেন তিনি। অন্যদিকে অ্যাথলেটিক ইভেন্টে ইন্টার কলেজ স্টেজ প্রতিযোগিতায় প্রথম হন শুভার্থী। তার ইভেন্টগুলি ছিল ডিসকাস থ্রো, শর্টপাট এবং থ্রোয়িং। বর্তমানে তিনি স্যারের তত্ত্বাবধানে অ্যাথলেটিকের প্রশিক্ষণ নিচ্ছেন। শুভার্থীর লক্ষ্য আগামীতে জাতীয় পর্যায়ে খেলে দেশের নাম উজ্জ্বল করা। তিনি জানান, বাসুদেব দাস ও চন্দন ভৌমিক তার খেলার বিভিন্ন সরঞ্জাম কিনে দিয়ে তাকে বিশেষভাবে সাহায্য করেছেন। শুভার্থীর বাবা শঙ্কর মাহাতো একজন গৃহশিক্ষক। পারিবারিক আর্থিক নানা সমস্যার মধ্য দিয়ে পড়া ও খেলা দুটোই চালিয়ে যাচ্ছেন শুভার্থী। আমি রিসেন্ট স্টেট মিট, ইন্টার কলেজ স্টেট মিট হয়েছিল, ওখানে আমি ফার্স্ট পজিশন পেয়েছি শর্টপুটে, এবং ডিসকাস আমি 3rd পেয়েছি। আর এছাড়াও আমি পাওয়ার লিফটিং করি। পাওয়ার লিফটিংয়ে আমি হাওড়াতে অনুষ্ঠিত হয়েছিল,
নেতাজি সুভাষ স্টেট গেমস, ওখানে আমার পজিশন 2nd হয় এবং আগামী ন্যাশনাল মিট আছে, সেখানের জন্য আমি প্রস্তুতি নিই। মেয়ের এই সফলতায় খুশি মা সরস্বতী মাহাতো। মেয়ের ইচ্ছা যে মেয়ে ভারতকে রিপ্রেজেন্ট করবে আর কি, ভারতের হয়ে খেলবে, এটা মেয়ের বড় আশা, বড় ইচ্ছা। হ্যাঁ, সকালবেলায় জিমে যায়, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস, আবার সন্ধ্যাবেলায় যায়। আর আর মানে পড়াশোনার দিক দিয়েও বলছি, আজকে ও এসি কলেজে 2nd ইয়ারের ছাত্রী, ও এই জিম করে মানে জিমের যে খরচাটা পায় সেই খরচায় ও নিজের পড়াশোনা তুলছে আর কি করছে। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। এখন থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে শহরের সমস্ত দোকানপাট, জানালো জেলা ব্যবসায়ী সমিতি। দীর্ঘদিন বন্ধ থাকার পর জলপাইগুড়ি শহরের 2টি সরকারি হাসপাতালে শুরু হলো সমস্ত রকম অস্ত্রোপচারের কাজ। চরম কষ্টে দিন কাটছে 80 ছুঁই প্রবীণ তবলা শিল্পী রমেন ঘোষের। শিল্পীর পাশে দাঁড়ালো জেলা আর্টিস্ট ফোরাম। স্ট্রংগেস্ট ওমেনের শিরোপা জলপাইগুড়ি কলেজ ছাত্রী শুভার্থী মাহাতোর, খুশি ক্রীড়া মহল। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।